সুপ্রিয় একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগে আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো এবং তোমাদের অ্যাসাইনমেন্ট এবং পড়াশোনা নিয়ে ব্যস্ত আছো। আজকে আমি তোমাদের পূর্ববর্তী যে অধ্যায়টি পড়াচ্ছিলাম সরলরেখা, তারই ধারাবাহিকতায় তোমাদেরকে কতগুলো সৃজনশীলের মাধ্যমে প্রবলেম সলভ করার শিখিয়ে দিব। চলো আমরা সরাসরি ক্লাসে চলে যাই। খেয়াল করো, আমাদের উদ্দীপক দেওয়া আছে দুটি সরলরেখা। সরলরেখা দুটি আমি লিখছি। জিরো এবং 2x minus 5y minus 5 equal to 0 দুটি সরলরেখা। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। উদ্দীপক হচ্ছে দুটি সরলরেখা। তাহলে আমার প্রশ্নটি হচ্ছে এ এইচ কে এবং বি কে এইচ বিন্দু দ্বয় যথাক্রমে এক ও 2 নং সরলরেখার উপর অবস্থিত। এবি রেখার সমীকরণ নির্ণয় করো। খেয়াল করো, আমাদের উদ্দীপক দেওয়া আছে দুটি সরলরেখা এবং দুটি বিন্দু দেওয়া আছে। সেই দুটি বিন্দু যথাক্রমে দুটি সরলরেখার উপর অবস্থিত। আমাকে এবি রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে আমি সমাধানে চলে যাই। খেয়াল করো, সমাধান কি বলেছে যে এ এইচ কে বিন্দুটি যথাক্রমে যেতে বলেছে, তাহলে এ এইচ কে বিন্দুটি এই রেখার উপর অবস্থিত। রেখার উপর অবস্থিত। সুতরাং যেহেতু এই রেখার উপর অবস্থিত, তাহলে বিন্দুটিকে রেখার উপর আমরা স্থাপন করব। তাহলে এটাকে আমরা একটি সমীকরণ দিই, নাম্বার দিই 3। আবার কি বলছি যে বি কে এইচ বিন্দুটি 2x minus 5y minus 5 equal to 0 রেখার উপর অবস্থিত। সুতরাং এখানে আমরা কি পাবো? 2k minus 5h minus 5 equal to 0। আচ্ছা, এটাকে যদি আমরা h কে আকারে লিখি, তাহলে আরেকটু সুন্দর করে লিখি যে minus 5h plus 2k minus 5 equal to 0। এটাকে আমরা 4 নম্বর সমীকরণ। তাহলে খেয়াল করো যে একটি বিন্দু একটি রেখার উপর অবস্থিত।
একটি বিন্দু একটি রেখার উপর অবস্থিত, তার মানে কি ওই বিন্দুটি এই রেখার উপর বসবে। তাহলে এটার জন্য আমরা 1 নাম্বার পাবো। সেম এখানেও সেম জিনিস। এখন আসো আমরা এই 3 ও 4 থেকে আমরা কি বের করব? কে এবং এইচ এর মান বের করব। এটি তুমি যেভাবে খুশি সমাধান করতে পারো। বজ্রগুণন পদ্ধতি করতে পারো, তুমি অপনয়ন পদ্ধতি করতে পারো, তুমি প্রতিস্থাপন পদ্ধতি করতে পারো, অ্যাজ ইউ উইশ। তাহলে আমরা দেখো কি করতে চাচ্ছি। আমরা 3 নাম্বার সমীকরণকে 2 দিয়ে মাল্টিপ্লাই করি। 3 নাম্বারকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে 12h minus 2k minus 2 equal to 0। আর 4 নাম্বারটা আমরা এইভাবে রেখে দিই, প্লাস 2k minus 5 equal to 0। আমরা যদি এটাকে সমাধান করি তাহলে কি আসে? সমাধান করলে আমাকে দাঁড়াচ্ছে যে -7, এটা চলে যাচ্ছে, এটা হচ্ছে h। তাহলে 7h minus 7 equal to 0, that means h equal to 1। তাহলে আমরা h সমান কি পেলাম? 1 পেলাম। এখন এই যে h এর মান আমি যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিই, 3 নম্বর সমীকরণে বসিয়ে দিই, তাহলে আমরা পাচ্ছি 6 into 1 minus k minus 1 equal to 0, that means আমরা পাচ্ছি minus k equal to minus 5। সুতরাং k equal to কি পেলাম? 5। k equal to কি পেলাম? 5। তাহলে আমরা h কে সমান পেলাম হচ্ছে 1 এবং 5। এই h কে কার স্থানাঙ্ক? a বিন্দুর স্থানাঙ্ক। আর b বিন্দুর স্থানাঙ্ক কি? k h। তার মানে আমরা পাচ্ছি 5 এবং 1, 5 এবং 1। তাহলে দেখো এই যে h কে আমরা বিন্দুটির স্থানাঙ্ক বের করলাম, এইটুকুর জন্য আমি আরো 1 মার্ক পেতে পারি। তাহলে আসো নেক্সট আমাদের হচ্ছে AB সমীকরণ। তাহলে আমরা কিন্তু 2 নাম্বার গেইন করলাম। এখন আসো AB রেখার সমীকরণ। তাহলে AB রেখার সমীকরণ কি হবে? AB রেখার সমীকরণ, তাহলে দুটি বিন্দু দিয়ে যায় এরূপ সরলরেখার সমীকরণ আমরা শিখেছিলাম। x minus x1 divided by x1 x2 equal to y minus y1 divided by y1 minus y2। তাহলে আমরা মানগুলো বসিয়ে দিই। x minus x1, তাহলে এটা হবে x1 x2 y1, এটা হবে x2 y2। তাহলে x minus x1 x1 minus x2 equal to y minus y1 y1 minus y2। তাহলে সমাধান করলে আমরা পাচ্ছি x minus 1 minus 4 equal to y minus 5 4। এটা যদি আমরা কেটে ফেলি তাহলে আমরা কি পাবো? খেয়াল করো আমরা কি পাবো? আমরা পাচ্ছি এখান থেকে যে x minus 1 equal to minus y plus 5, that means আমরা পাচ্ছি x plus y minus 6 equal to 0। x minus y x plus y minus 6 equal to 0। তাহলে আমাদের এখানে সূত্রের জন্য 1 নাম্বার এবং আমাদের লাস্টলি সমীকরণের জন্য আরো 1 নাম্বার। এখানে যদি তোমাদের সাথে আরো দিতে পারে যে AB এর দৈর্ঘ্য নির্ণয় করো, AB রেখার দৈর্ঘ্য নির্ণয় করো, এরকম আসতে পারে। পাশাপাশি আরেকটু দিল যে AB রেখার দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে দৈর্ঘ্য নির্ণয় করো, দৈর্ঘ্যের সূত্র কি? সেই AB চলে আসবে। এটা আমরা কি পেয়েছিলাম? কি পেয়েছিলাম? h কে মানে 5 আর 1 পেয়েছিলাম, আর 1 আর 5 পেয়েছিলাম। তাহলে এরকম x1 minus x2 whole square plus y1 minus y2 whole square, যা দৈর্ঘ্য হবে সেই দৈর্ঘ্যটা আমরা বের করে ফেলব। ক্লিয়ার তাহলে অঙ্কটা? আচ্ছা, আমি নেক্সট প্রবলেমে চলে যাই। নেক্সট আমরা আরেকটি প্রবলেম করি, প্রবলেম সলভ করি। দেখো
খেয়াল করো, উদ্দীপক দেওয়া আছে আমার x minus 4 equal to 0, y minus 5 equal to 0, x plus 3 equal to 0 এবং y plus 2 equal to 0। আচ্ছা, আমার প্রশ্নটি হচ্ছে উদ্দীপকে সমীকরণ গুলো কোন চতুর্ভুজের বাহু নির্দেশিত হলে ওই চতুর্ভুজের কর্ণের সমীকরণ বা কর্ণদ্বয়ের সমীকরণ নির্ণয় করবে। কর্ণের সমীকরণও হতে পারে, কর্ণদ্বয়ের সমীকরণ হতে পারে। কর্ণের সমীকরণ দিলেই কিন্তু আমার শিখনফল পেয়ে যাচ্ছে। আর কর্ণদ্বয় মানে একই কথা, আমরা যে কোনো একটি কর্ণের সমীকরণ বের করলাম, আর কর্ণদ্বয়ের আমার শিখনফল দুটোর দরকার নেই, একটি হলেই আমার 4 মার্ক চলে আসবে। তাহলে প্রশ্নটি একটু খেয়াল করো, আমরা যদি দুইটি অক্ষ চিন্তা করি, y প্রাইম কি হচ্ছে মূল বিন্দু। আমার সমীকরণগুলো কি সমাধানে খেয়াল করো। সমাধান আমরা সমীকরণগুলো কি কি পাচ্ছি? সমীকরণগুলো পাচ্ছি x minus 4 equal to 0, that means কি x equal to 4, এটা আমি 1 নম্বর সমীকরণ লিখতে পারি। y minus 5 equal to 0, that means y equal to কি 5, এটা 2 নম্বর সমীকরণ। x plus 3 equal to 0, that means x equal to minus 3, এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিতে পারি। আর কি বলেছে y plus 2 equal to 0, that means y equal to minus 2, এটাকে আমরা 4 নম্বর সমীকরণ দিতে পারি। ঠিক আছে, তাহলে x equal to 4 আমাদের এই ঘরে কি হবে 4 ঘরে আসবে। x equal to 4, x equal to 4 যা কি y অক্ষের সমান্তরাল একটি রেখা। x equal to minus 3, x equal to minus 3। ঠিক আছে, এখন আসো y equal to 5, y equal to 5 আমাদের এরকম একটি রেখা y equal to 5, আবার y equal to minus 2 আমাদের এরকম একটি রেখা y equal to minus 2। x অক্ষের নিচের দিকে হচ্ছে y equal to minus 2, আর x অক্ষের উপরের দিকে হচ্ছে y পজিটিভ y equal to 5। তাহলে আমাদের এরকম একটি চতুর্ভুজ তৈরি হলো। চতুর্ভুজ মানে এখানে আমাদের একটি আয়তক্ষেত্রের মতো তৈরি হয়ে গেল। এখন আসো আমরা যদি সমীকরণ দিয়ে খেয়াল করি, আমার 1 নম্বর সমীকরণ ছিল এটি, 2 নম্বর সমীকরণ ছিল এটি, 3 নম্বর সমীকরণ হচ্ছে এটি, এবং 4 নম্বর সমীকরণ হচ্ছে এইটুকু। ছবিটা খুব ভালো করে খেয়াল করো। আমরা ছবি থেকে চিত্র থেকে দেখি যে আমরা যদি এখান থেকে শুরু করি তাহলে এখানে একটি বিন্দু পাবো। এই বিন্দুটার নাম দিই আমি এ। তাহলে এই বিন্দুটা কার কার সংযোগে তৈরি হচ্ছে? 1 নম্বর সমীকরণ এবং 4 নম্বর সমীকরণ। 1 ও 4 সমীকরণ থেকে আমরা পাই কি বিন্দু পাই? এ বিন্দু পাই। তাহলে 1 নম্বর সমীকরণ আমরা কি পাচ্ছি? x equal to 4, আর 4 নম্বর সমীকরণ থেকে পাচ্ছি আমরা y equal to minus 2। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক হবে আগে x এর মান, তারপরে কি y এর মান। এ বিন্দুর স্থানাঙ্ক আমি পেয়ে গেলাম। এখন আসো আমরা যদি এটা b দিই, তাহলে এটা কার সংস্পর্শ হচ্ছে? 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ। তাহলে 1 ও 2 থেকে আমরা পাই b এর স্থানাঙ্ক। সেই b সমান কি হবে? 1 থেকে আমরা পাচ্ছি x এর মান 4, y 2 থেকে পাচ্ছি y এর মান 5। তাহলে b বিন্দুর স্থানাঙ্ক আমার হয়ে গেল। এখন আসো এটাকে আমরা বলি c। তাহলে
এখানে হচ্ছে 2 নম্বর সমীকরণ আর 3 নম্বর সমীকরণে মিল। এই 2 নম্বর সমীকরণ এবং 3 নম্বর সমীকরণ থেকে 2 এবং 3 থেকে আমরা কি পাচ্ছি? সি বিন্দু। তাহলে 2 ও 3 থেকে আমরা পাচ্ছি সি বিন্দু। তাহলে সি বিন্দু স্থানাঙ্ক কি হচ্ছে? 2 থেকে পাচ্ছি y = 5 এবং 3 থেকে পাচ্ছি x = -3। তাহলে সি এর স্থানাঙ্ক হবে -3, 5। এখন আসো এখানে হবে ডি বিন্দু স্থানাঙ্ক। ডি হচ্ছে 3 এবং 4 মিলে, 3 ও 4 মিলে তিন ও 4 থেকে আমরা কি পাবো? পাবো হচ্ছে ডি বিন্দু স্থানাঙ্ক। 3 ও 4 থেকে আমরা পাবো ডি বিন্দু স্থানাঙ্ক। তাহলে 3 সমীকরণটা আমরা পাচ্ছি যে x = -3 এবং 4 থেকে পাচ্ছি y = -2। তাহলে আমরা ডি এর স্থানাঙ্ক পেলাম -3, -2। তাহলে আমরা যদি এগুলো একটু লিখি তাহলে দেখো তোমাদের আরো সুবিধা হয়। এ হচ্ছে এর মান লিখলাম, বি এর মান লিখলাম, সি এর মান লিখলাম এবং ডি এর মান আমরা লিখলাম। তাহলে আমাদের চতুর্ভুজ হয়ে গেল। তাহলে দেখো আমরা প্রথমে কি করলাম? সরলরেখাগুলো চিহ্নিত করলাম। সেখান থেকে প্রতিটি চতুর্ভুজের শীর্ষবিন্দু, তাই তো, বিন্দুগুলোর স্থানাঙ্ক আমরা ইন্ডিকেট করলাম। তাহলে 2 মার্ক পেয়ে গেলাম আমি। এখন আসো আমার কর্ণের সমীকরণ বলেছে। যদি শুধু কর্ণের সমীকরণ বলে তুমি যে কোনো একটি কর্ণের সমীকরণ বের করবে। আর যদি বলে কর্ণদ্বয়ের সমীকরণ, 2টা, দরকার নাই, একটিতেই তোমার শিক্ষণফল চলে আসছে। তাহলে আমি কর্ণ বিডি সমীকরণ বের করতে পারি অথবা কর্ণ এসি সমীকরণ বের করতে পারি। এটা কিন্তু আমাকে বলে দেয় না যে কার সমীকরণ আমি বের করব। কারণ ছবিটা যদি দেওয়া থাকতো তাহলে তুমি বলতে পারতা। ছবি যেহেতু নাই, কার কর্ণ সেটা আমরা বলতে পারবো না। বিডি কর্ণের সমীকরণ, তাহলে খুব সহজেই আমরা বিডি কর্ণের সমীকরণ বের করতে পারবো। কি? দুটি বিন্দু দিয়ে যায় এরূপ সংখ্যা। যদি বি থেকে শুরু করছি তাহলে x - x1 হচ্ছে 4, x1 - x2 = হচ্ছে y - y1 হচ্ছে 5, y1 হচ্ছে 5 আর y2 হচ্ছে -2। তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি x - 4 / 7, y - 5 / 7। দুটো 7 যদি চলে যায় তাহলে আমার এখানে থাকছে হচ্ছে x - y + 1 = 0। তাহলে এইটুকুর জন্য আমি আরো 1 মার্ক পাবো এবং ফাইনালি আমার কর্ণের সমীকরণ যেটা দাঁড়াবে তার জন্য আরো 1 মার্ক। ইহাই নির্ণয় কর্ণের সমীকরণ। তাহলে আমার প্রবলেমটা সলভ হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। কারো যদি বুঝতে কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে লিখে দিবে। আচ্ছা, আমার উদ্দীপক দেখো চিত্র।
উদ্দীপক কি দিয়েছি আমি? চিত্র দিয়েছি। চিত্রে আবার বলে দিয়েছে যে উদ্দীপকে OA প্লাস 2 অফ OB ইকুয়াল টু 0। তার মানে এই OA আর OB এর দ্বিগুণ হচ্ছে আসলে OA। তাহলে OA প্লাস 2OB ইকুয়াল টু 0। OA প্লাস 2OB ইকুয়াল টু 0। আচ্ছা, এখন আসো আমাদের প্রশ্নটি হচ্ছে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা বলছে যে -2 -5 বিন্দু দিয়ে যায়। এবং উদ্দীপকের A ও B বিন্দুতে ছেদ করে। তাহলে এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে যেটা -2 -5 বিন্দু দিয়ে যায় এবং উদ্দীপকের A ও B বিন্দুতে ছেদ করে। এখানে দেখো উদ্দীপক দিয়ে কিন্তু আমি অনেকগুলো জিনিস বুঝিয়েছি। উদ্দীপকে A ও B বিন্দুতে ছেদ করে মানে উদ্দীপকের A বিন্দুটি x অক্ষকে এবং B বিন্দুটি y অক্ষকে ছেদ করছে। উদ্দীপক থেকে আমরা সেটি কিন্তু পাচ্ছি এবং উদ্দীপকে আমাকে দেওয়া আছে যে OA প্লাস 2OB ইকুয়াল টু 0, সেটি উদ্দীপকে বলা আছে। তাহলে আমরা সমাধান করব। এখন সমাধানটি দেখো কিভাবে আমরা করি। তাহলে উদ্দীপক থেকে আসি। যেহেতু উদ্দীপকে A এবং B x ও y অক্ষকে ছেদ করছে, তাই না? উদ্দীপকে কি A ও B যথাক্রমে x ও y অক্ষকে ছেদ করেছে, তাই তো? তাহলে আমরা বলতে পারি OA সমান, এখানে আমরা স্থানাঙ্ক দিতে পারি A0 আর এটা হচ্ছে 0B, মানে এইটুকু হচ্ছে A আর এইটুকু হচ্ছে B। তাহলে A বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে A0 এবং B বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0B। B বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0B। কন্ডিশন হচ্ছে, শর্ত কি বলে দিয়েছে? শর্ত বলে দিয়েছে OA প্লাস 2OB ইকুয়াল টু 0। তাহলে OA সমান আমাদের কি আছে? A আর 2 ইন্টু OB সমান দেওয়া আছে B। তাহলে আমরা বলতে পারি A ইকুয়াল টু -2B বা B ইকুয়াল টু -A/2। ঠিক আছে? A ইকুয়াল টু -2B। ক্লিয়ার? তাহলে দেখো যে এই যে আমরা বলতেছি যে উদ্দীপক থেকে x ও y অক্ষকে ছেদ করছে, সেখানে A বিন্দুর স্থানাঙ্ক এবং B বিন্দুর স্থানাঙ্ক আমরা পেলাম। এটার জন্য কিন্তু তুমি পাবে 1 মার্ক। নেক্সট আসো, আমাদের যে শর্তটা আছে সেখান থেকে আমি শর্ত সাপেক্ষে আমরা এর মান একটি ইন্ডিকেট করতে পারলাম, তাই তো? এখানে আমি আরো 1 মার্ক পাবো। নেক্সট আসো, আমাদের দুটি অক্ষকে ছেদ করে এরূপ সরলরেখার সমীকরণ কি? দুটি অক্ষকে ছেদ করে এরূপ সরলরেখার সমীকরণ। দুটি অক্ষকে ছেদ করে এরূপ সরলরেখার সমীকরণ আমরা আগে পড়েছি কি? x ডিভাইডেড বাই x অক্ষের ছেদিত অংশ, y ডিভাইডেড বাই y অক্ষের ছেদিত অংশ ইকুয়াল টু 1। এটার জন্য এই যে সূত্রটি আমি জানলাম, তার জন্য আরো 1 মার্ক পেলাম। তাহলে x ডিভাইডেড বাই a সমান আমরা বলছি 2b
প্লাস ওয়াই ডিভাইডেড বাই বি ইকুয়াল টু 1, তাই তো? তাহলে আমরা সমাধানটা করি, খেয়াল করো। -2b যদি হয় তাহলে এখানে আমরা পাবো যে -2b লসাগু মানে x প্লাস -2y, তাই তো? ওইদিকে যাও। -2b লসাগু, তাহলে x মাইনাস, হ্যাঁ b তো b আছে, -2y ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে পাচ্ছি x মাইনাস 2y ইকুয়াল টু -2b। এখান থেকে কিন্তু আমরা এইটুকু পেয়েছি। ওকে, আচ্ছা x প্লাস 2y, হ্যাঁ x প্লাস 2y -2b লসাগু -2b লসাগু। আচ্ছা, তাহলে x প্লাস 2y ইকুয়াল টু -2b। ওকে, এখন আসো আমাদের কিন্তু আরেকটি দেওয়া ছিল, আরেকটি শর্ত দেওয়া ছিল। এটাকে যদি আমরা 2 দিই, এখানে যদি আমরা 1 দিই, তাহলে আরেকটি শর্ত কি ছিল যে এই রেখাটি কি বিন্দু দিয়ে যায় সেটা কিন্তু বলেছিল। এই রেখাটি হচ্ছে -2 -5 বিন্দুগামী। তাহলে আমরা জানি একটি রেখা যদি এই দুটি বিন্দুগামী হয়, আমরা কিন্তু সরাসরি এইভাবে সমাধান না করে, ঠিক আছে, এখান থেকেও করতে পারতাম, সেটাও আমি তোমাকে দেখিয়ে দিব। তাহলে কি দাঁড়াবে? -2 5 দুগুণে 10 -2b। দ্যাট মিনস আমরা বলতে পারি -12 ইকুয়াল টু -2b। তাহলে আমরা বলতে পারি যে b ইকুয়াল টু হচ্ছে 6। b ইকুয়াল টু কি? 6। ওকে, সমাধানটা কি হলো? 2 5 দুগুণে 10, তাহলে -12 হলো, b ইকুয়াল টু 6। তাহলে এখন আমরা দেখো, আমরা যদি 1 নম্বর সমাধানে চলে যাই তাহলে আমাদের কি থাকে? x ডিভাইডেড a সমান আবার আমরা কি পেয়েছিলাম? -2b। তাহলে a সমান কি হবে? 12। a সমান কি হবে? 12। 6 দুগুণে 12, তাই তো? -12 হবে। a সমান -12, তাহলে -12 প্লাস y বাই 6 ইকুয়াল টু 1। -12 y বাই 6 ইকুয়াল টু 1। আমরা এইভাবেও করতে পারি। আরেকটা করতে পারি, আমরা এইটুকু করলাম না, না করে এখানে সমাধান শেষ হলো। আর একটু সহজভাবে করা যায়, সেটা দেখো যে আমরা এইটুকু বললাম যে দুইটি অক্ষকে ছেদ করে সরলরেখার সমীকরণ হচ্ছে x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1। তাহলে আমরা বলছি x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1। তাহলে যা কি বিন্দুগামী? এখানেই আমরা একটু ছোট করে দিই, যা এই বিন্দুগামী। সুতরাং তাহলে আমাদের কি হয়ে যাবে? -2 বাই a মাইনাস 5 বাই b ইকুয়াল টু 1। তাহলে দাঁড়াও যে -2 এর পরিবর্তে আমরা আবার কি বলতে পারি? -2b প্লাস -5, তাহলে প্লাস মাইনাসে এখানে আমরা মাইনাস লিখে ফেলি, b ইকুয়াল টু 1। তাহলে এটি একটু চলে যায়, তাহলে দেখো আমাদের কি দাঁড়াচ্ছে যে 1 বাই b, এটা একটু সহজ হয়, বাই b ইকুয়াল টু 1। তাহলে আমরা বলতে পারি b লসাগু 1 - 5 ইকুয়াল টু 1। তার মানে কি? -4 বাই b ইকুয়াল টু 1। তার মানে b ইকুয়াল টু 4। b ইকুয়াল টু কি পাচ্ছি আমরা? 4 পাচ্ছি। তাহলে আমাদের a সমান কি ছিল? -2b। তাহলে a ইকুয়াল টু কি পাচ্ছি আমরা? -8। a ইকুয়াল টু কি পাচ্ছি আমরা? -8। এটা মনে হয় একটু সহজ হলো, তাই না? যোগ বিয়োগ ঠিক আছে? একটু দেখো তো। b ইকুয়াল টু -4 না? b ইকুয়াল টু -4। তাহলে আমাদের এটা +8 হয়ে যাবে। a ইকুয়াল টু +8। তাহলে আমাদের এখন সরলরেখার সমীকরণটা হবে, সরলরেখার সমীকরণ হবে যে x বাই a সমান হচ্ছে 8 প্লাস y বাই b সমান হচ্ছে -4 ইকুয়াল টু 1। ঠিক আছে? আচ্ছা,
আমি দুইটা প্রসেসই দেখিয়ে দিলাম, তোমাদের যেই প্রসেসে যোগ বিয়োগ করতে সুবিধা সেটি করবে। আগেরটি হয়তো যোগ বিয়োগ একটুই হয়েছে, দেখো এখানে আমরা যোগ বিয়োগ ঠিক করে দিলাম। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আসো। এখান থেকে আরো একটু তোমরা কাজ করে নিতে পারো, তাহলে কি হয়, x মাইনাস 2y ইকুয়াল টু 8 হয়। একটু সমাধান করে নিতে পারো। ওকে, নেক্সট আসো। আগে নিয়মটাই করতে পারো, যোগ বিয়োগটা ঠিক করবে, এভাবেও করতে পারো। আমি কিন্তু জাস্ট তোমাদের সমাধানের পন্থাগুলো করে দিয়েছি। আচ্ছা, এখন আমি আরেকটি ছোট্ট একটি অঙ্ক করব। এটাও একটু উদ্দীপক আমি দিলাম। এগুলো যদি আমি কখনো না দিই, তোমরা ধরে নিবা যে দুটি অঙ্ক। অনেক সময় বোঝানোর সময় হয়তো খেয়াল করে না, কিন্তু প্রশ্নে কিন্তু এরকম করে থাকবে। এখন বলেছে যে উদ্দীপক কিন্তু আমার ওই চিত্রটি, উদ্দীপক হচ্ছে চিত্রটি। প্রশ্ন হচ্ছে উদ্দীপকের AB রেখাংশের মধ্যবিন্দু নির্ণয় করো। মধ্যবিন্দু নির্ণয় করো এবং AB কোনো বর্গের বাহু হলে তার ক্ষেত্রফল নির্ণয় করো। উদ্দীপকের এবি রেখাংশের মধ্যবিন্দু নির্ণয় করো এবং এবি কোনো বর্গের বাহু হলে তার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা এই যে এবি রেখাংশের সমীকরণটা দেওয়া আছে, এবি এর সমীকরণ আমাকে দেওয়া আছে। কি দেওয়া আছে? x প্লাস 2y প্লাস 7 ইকুয়াল টু 0, এটি দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা x প্লাস 2y ইকুয়াল টু মাইনাস 7 আমরা দুটি অক্ষের ছেদ বিন্দু অনুযায়ী সাজাবো। তাহলে দেখো y ডিভাইডেড বাই 7/2 ইকুয়াল টু 1। তাহলে x অক্ষের খণ্ডিতাংশ হচ্ছে -7 এবং y অক্ষের খণ্ডিতাংশ হচ্ছে -7/2। তাহলে আমরা a বিন্দুর স্থানাঙ্ক পাচ্ছি -7 এবং b বিন্দুর স্থানাঙ্ক পাচ্ছি 0 -7/2। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি যে a বিন্দুর স্থানাঙ্ক পাচ্ছি -7 এবং b বিন্দুর স্থানাঙ্ক পাচ্ছি 0 -7/2। এটিকে আমি এই আকারে সাজালাম, তার জন্য আমি 1 নাম্বার পেলাম। a আর b বিন্দুর স্থানাঙ্ক বের করলাম, তার জন্য আমি আরো 1 মার্ক পেলাম। ঠিক আছে, এখন আসো a b এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক। খুব সহজেই আমরা a b এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করতে পারি। মধ্যবিন্দু কি হবে? সমান সমান হবে ভুজদ্বয়ের যোগফল ডিভাইডেড বাই 2 কোটিদ্বয়ের যোগফল ডিভাইডেড বাই 2। তার মানে দাঁড়াচ্ছে আমার 7/2 আর এখানে দাঁড়াচ্ছে 7/4। তাহলে এটার জন্য আমি আরো 1 মার্ক পেলাম, মধ্যবিন্দু আমি পেয়ে গেলাম। এখন আসো খেয়াল করো আমাকে কি বলেছে। বলেছে হচ্ছে যে ABটা যদি কোনো বর্গের বাহু হয় তাহলে তার ক্ষেত্রফল, এটা হচ্ছে একটি বর্গ, তার ক্ষেত্রফল আমরা জানি, ছোটবেলায় পড়েছি যে একটি বর্গের বাহু যদি A হয় তার ক্ষেত্রফল হবে A²। তাহলে এটার বর্গের বাহু যদি AB হয় তাহলে তার ক্ষেত্রফল হবে কি? তার
এবি যদি কোনো বর্গের বাহক হয় তাহলে তার ক্ষেত্রফল হবে এ বি স্কয়ার। তাহলে এবি স্কয়ার বের করো। এ বি স্কয়ার 7 মাইনাস 0 তার হোল স্কয়ার, তারপরে কি হবে 0 মাইনাস মানে প্লাস 2 তার হোল স্কয়ার। তাহলে এখানে আমরা পেলাম 49 আর এখানে পেলাম 49/4। তাহলে আমাদের এখান থেকে যা থাকে তাই করবো। এখানে যোগ করলে 4 9 36 6 হাত থেকে 3 4 4 16 17 18 19। আচ্ছা ওটা দরকার নাই, একটু সহজ করে করা যায়। যেখানে 49 আর এখানে যোগ করলে হচ্ছে তাই তো 4 12 48 49। তাহলে 1 এখানে 51 এত বর্গ একক 51 সমস্ত না 61 ইন্টু এত বর্গ। তাহলে আমার এটুকু শেষ হলো, বুঝতে পেরেছো তোমরা? তাহলে এইভাবে তোমাদের আমি কিন্তু প্রত্যেকটি অঙ্ক তোমাদের বইয়ের অঙ্ক করেছি, কিন্তু আমি উদ্দীপকগুলো তোমাদেরকে একটু সাজিয়ে দিয়েছি। যে উদ্দীপকগুলো সেই বইয়ের অঙ্কগুলো উদ্দীপকগুলো কিভাবে হবে পরীক্ষা এরকমই থাকবে যে উদ্দীপকগুলো তোমাকে সাজিয়ে দিবে, আর এই মানগুলো হয়তো সরলরেখাটা হয়তো চেঞ্জ করে দিবে, অন্যরকম একটু সরলরেখা দিবে, আর বাকি সব জিনিসগুলো কিন্তু একই ধারায় থাকবে। এভাবেই নর্মালি প্রশ্ন হয়। তোমার বইয়ের অঙ্কগুলো যদি তুমি করো সবগুলো করে যাও তাহলে দেখবে যে তুমি পেয়ে যাবে। সেখান থেকে সাজিয়ে উদ্দীপক দিবে এবং হয়তো সরলরেখাগুলো একটু চেঞ্জ করে দিবে, যে তুমি মুখস্থ করে গিয়ে ওখানে আনসার লিখে ফেলবা, ওরকমটি কিন্তু হবে না। তাহলে আমরা অঙ্ক এখন থেকে মুখস্থ করবো না, আমরা একটু বুঝে বুঝে করবো। সূত্রগুলো সবসময় মাথায় খেয়াল করবে। অনেকগুলো সূত্র আছে, আমি অনেকগুলো সূত্র লিখে দিয়েছি, সেগুলো প্রতিদিন একটু রিমাইন্ডার দিবে যে আমার মনে আছে কিনা। পারলে সূত্রগুলো একটু টেবিলের সামনে সুন্দর করে লিখে রাখবে, একটু চোখ বোলাবে, দেখবে সূত্র মুখস্থ হয়ে গিয়েছে। তাহলে আজকে ক্লাসটি আমি এখানে শেষ করতে চাচ্ছি। সবাই আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।